1930 সালে তিনি নেমেছিলেন এক বিশ্বকাপ ফাইনালে। জিতলে তার স্ত্রী ও কন্যাকে হত্যা করা হতে পারে। 4 বছর পর তিনি আবার বিশ্বকাপের ফাইনালে। এবার হারলে পরাজয়ের মূল্য হতে পারে তার নিজের জীবন। ফুটবল ইতিহাসে লুইস মন্টি একমাত্র খেলোয়াড় যিনি পরপর 2টি বিশ্বকাপ ফাইনালে 2টি ভিন্ন দেশের হয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু এই রেকর্ডের আড়ালে আছে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, মৃত্যুভয় এবং বিংশ শতাব্দীর উত্তাল ভূরাজনীতির এক অস্থির সময়ের অন্ধকার ইতিহাস। 1901 সালে বুয়েন্স আইরেসে জন্ম নেওয়া মন্টি হুরাকান ও বোকা জুনিয়র্স পেরিয়ে থিতু হন স্যান লরেঞ্জোতে। মাত্র 1.67 মিটার উচ্চতায় তার শারীরিক উপস্থিতি ছিল এক সুউচ্চ পাহাড়ের মতো। মাঠ জুড়ে দাপিয়ে বেড়ানোর ক্ষমতার কারণে তাকে ডাকা হতো ডাবল হোয়াইট। তৎকালীন 2-3-5 ট্যাকটিক্যাল সিস্টেমে তিনি একই সাথে প্রতিপক্ষের আক্রমণ রুখতেন এবং নিখুঁত পাসিংয়ে নিজ দলের আক্রমণের বীজ বপন করতেন। 1927 সালে আর্জেন্টিনার হয়ে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, 1928 অলিম্পিক ফাইনাল। এই মন্টি 1930 সালে আর্জেন্টিনার প্রধান সেনাপতি হিসেবে প্রথম বিশ্বকাপে নামেন। মন্টেভিডিওর সেই ফাইনাল শুরুর আগে ছিল বিচিত্র সংকট। কোন দেশের বল দিয়ে খেলা হবে তা নিয়ে দু দলের মধ্যে তীব্র বিতর্ক। বেলজিয়ান রেফারি সিদ্ধান্ত দেন প্রথমার্ধে আর্জেন্টিনার এবং দ্বিতীয়ার্ধে উরুগুয়ের বল ব্যবহার করা হবে। কর্দমাক্ত মাঠে আর্জেন্টিনা প্রথমার্ধে 2-1 ব্যবধানে এগিয়ে যায়। ইতিহাসের একাধিক বর্ণনা অনুযায়ী ড্রেসিং রুমে মন্টির কাছে এমন একটি বার্তা পৌঁছেছিল যে আর্জেন্টিনা ম্যাচ জিতলে তার স্ত্রী ও কন্যাকে হত্যা করা হবে। দ্বিতীয়ার্ধে মন্টি পরিণত হন নিজের ছায়ায়। প্রাণভয় আর দেশপ্রেমের দ্বন্দ্বে স্থবির হয়ে পড়েন তিনি। উরুগুয়ে একের পর এক আক্রমণে 3টি গোল দিয়ে 4-2 ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ম্যাচ শেষে মন্টি কেবল এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলেন যে পরিবার অন্তত সুরক্ষিত আছে। 1930 সালের সেই পরাজয় মন্টিকে শুধু মানসিকভাবে ভেঙে দেয়নি, দক্ষিণ আমেরিকার ফুটবলও তার কাছে আর আগের মতো থাকেনি। খুব দ্রুতই ইউরোপের ডাক আসে। ইতালির এক নায়ক বেনিতো মুসোলিনি তখন রাজনৈতিক শ্রেষ্ঠত্ব প্রমাণের হাতিয়ার হিসেবে ফুটবলকে বেছে নিয়েছিলেন। মন্টিকে দেওয়া হয় মাসে $5,000, বিলাসবহুল বাড়ি ও গাড়ি। ইতালীয় বংশোদ্ভূত হওয়ায় তিনি ওরিয়েন্টি নীতির আওতায় ইতালির নাগরিকত্ব নেন এবং জুভেন্টাসে যোগ দেন। তবে মাঠের ভেতরে এক নতুন সংকট তৈরি হয়। বোলোনিয়ার ফরওয়ার্ড অ্যাঞ্জেলো শিয়াভিওর সাথে মন্টির সম্পর্ক ছিল তীব্র বৈরিতার। দলীয় ঐক্য নিশ্চিত করতে ইতালীয় কোচ ভিত্তোরিও পোজো এক অভূতপূর্ব সিদ্ধান্ত নেন। বিশ্বকাপের আগে 2 প্রতিপক্ষকে 2 মাস একই রুমে থাকতে বাধ্য করেন। 1934 সালে ইতালিতে বিশ্বকাপ। ইতালির মাঝমাঠে তখন মন্টি যেন একাই এক যুদ্ধক্ষেত্র। সামনে আক্রমণ তৈরি করছেন, আবার পেছনে রক্ষণ সামলাচ্ছেন। ফ্যাসিস্ট ইতালির বিশ্বকাপ স্বপ্নের কেন্দ্রবিন্দুতে পরিণত হন সেই আর্জেন্টাইন। সেমিফাইনালে অস্ট্রিয়ার বিখ্যাত ওয়ান্ডার টিমের প্রাণভোমরা ম্যাথিয়াস সিন্ডেলারকে মন্টি পুরো ম্যাচে কার্যত অকেজো করে রাখেন। ফাইনালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নামার আগের দিন ড্রেসিং রুমে মুসোলিনির পক্ষ থেকে এক টেলিগ্রাম আসে। বার্তা স্পষ্ট, যেত নতুবা ধ্বংসের জন্য প্রস্তুত হও। মন্টির জন্য এটি এক নিষ্ঠুর পরিহাস। 1930 সালে ভীত ছিলেন কারণ জিতলে মৃত্যু, 1934 সালে আবার চাপের মুখে কারণ হারলে জীবন শেষ। গ্যালারিতে 55,000 দর্শকের সামনে কালো ফ্যাসিস্ট পোশাকের ভিড়ে ইতালি যেন চাপের ভারে দমবন্ধ অবস্থায় খেলছিল। দ্বিতীয়ার্ধে চেকদের কাছে গোল হজম করে। শেষ মুহূর্তে ওরসির গোলে সমতা, অতিরিক্ত সময়ে শিয়াভিওর গোলে বিশ্বজয়। মন্টি শেষ পর্যন্ত বিশ্বজয়ের মুকুট মাথায় পরেন।